মণ্ডপে কোরআন রাখায় অভিযুক্ত ইকবালকে আদালতে তোলা হবে আজ। হামলার প্রতিবাদে ৬ ঘণ্টা অবস্থান কর্মসূচি। চানাচুর, বিস্কুট, কেক সহ খাবারে মাত্রাতিরিক্ত ক্ষতিকর উপাদান, হৃদরোগ সহ জটিল রোগের ঝুঁকিতে বিপুল জনগোষ্ঠী। দুর্নীতি প্রতিরোধে আবারও ফাঁদ পাততে যাচ্ছে দুদক। ৫ বছরে হাতে নাতে আটক করা হয় ৭২ জনকে। জুয়া ও ক্যাসিনো ওয়েবসাইট মোস্ট বেট বিডি চলছে রাশিয়া থেকে। দেশ থেকে মাসে পাচার অন্তত ২৫ কোটি টাকা। বিপন্ন হাঙর ও শাপলাপাতা মাছ সহ ৫১ প্রজাতির প্রাণী ধরা নিষিদ্ধ। বিক্রি ও মজুত রাখতে পারবে না কেউ। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদের সঙ্গে আছে আমি ফারহান আলম এবং আমি সাফাত বিন ফরিদ। জানাচ্ছিলাম প্রধান শিরোনামগুলো, এবারে বিস্তারিত। কুমিল্লার নানুয়া দিঘির পূজা মণ্ডপের কোরআন রাখায় অভিযুক্ত ইকবালকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ সহ অন্যান্য তদন্তকারী সংস্থার উচ্চ পর্যায়ের যৌথ টিম। সকালে পুলিশ সুপারের কার্যালয়ে এ নিয়ে আনুষ্ঠানিক ব্রিফিং এর কথা রয়েছে, আর তার পরপরই তাকে তোলা হবে আদালতে। বৃহস্পতিবার কক্সবাজার থেকে গ্রেপ্তারের পর মণ্ডপে কোরআন রাখায় অভিযুক্ত ইকবালকে আনা হয়েছে কুমিল্লায়। শুক্রবার বেলা ১২টার দিকে তাকে নিয়ে পুলিশ লাইন্সে পৌঁছায় ডিবি পুলিশের গাড়িবহর। পরে ইকবালকে নিয়ে পুলিশের পরিকল্পনা বিষয়ে জানান দায়িত্বরত এক অতিরিক্ত পুলিশ সুপার। উচ্চ পর্যায়ের একটি টিম ইন্টারোগেট করছে। ফার্স্ট টাইম এই ধরনের জিনিস বাংলাদেশে হয়েছে। কিছু অভিযানও তো করতে হইতে পারে, কিছু আলামত, কিছু সে কি করেছে, কিভাবে করেছে, কোথায় আলামত গুলা কোথায় রেখেছে, অনেক একটা লিঙ্কড ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে কথা বলতে রাতে আবারও কথা বলেন সেই কর্মকর্তা। ইঙ্গিত দেন সংবাদ সম্মেলনের। একটা ইন্টারোগেশন টিম ইন্টারোগেট করতেছে। হ্যাঁ, তো এখন হচ্ছে উনারা হয়তো ব্রিফ করবেন, হয়তো কালকে ব্রিফ করবেন, কালকে টাইম জানাই দিবে। তবে জিজ্ঞাসাবাদে ইকবাল দায় স্বীকার করেছে কিনা সে বিষয়ে কিছু বলতে পারেননি পুলিশ কর্মকর্তারা। এটা আমাদের নোয়াখালীর এসপি সাহেবের কাছে একজন বলে, সেটার থেকে আমাকে বলে ছবি পাঠাই, সেটা আমরা যাচাই করে পরিবারকে দেখাই, তারপর আমরা কক্সবাজার জেলা পুলিশের সহায়তায় ধরি। হ্যাঁ, লোকটাকে যেহেতু এখন সিসিটিভি ফুটেজ গেছে, তাদের সন্দেহ হয়েছে, চেহারা গণনা টনা দেখে জিজ্ঞাসাবাদ করছি। হ্যাঁ, শনিবার ঊর্ধ্বতন কর্মকর্তাদের ব্রিফিং এ ইকবালকে জিজ্ঞাসাবাদ বিষয়ে জানানো হতে পারে, পরে তাকে তোলা হবে আদালতে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কুমিল্লা। হিন্দু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে আজ শাহবাগে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবে জাতীয় হিন্দু মহাজোট। ঢাকার বাইরেও অবস্থান করবে সংগঠনটি। এদিকে দেশে এখন সনাতন ধর্মাবলম্বীরা আস্থার সংকটে ভুগছে জানিয়ে আসন্ন কালী পূজায় দেশের প্রতিটি মন্দিরে নিরাপত্তা জোরদার করার দাবি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের। সারা দেশে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে জাতীয় হিন্দু মহাজোট। কর্মসূচিতে হিন্দু সম্প্রদায়ের নেতারা দাবি করেন, কুমিল্লার ঘটনার পরও সারা দেশে হিন্দুদের নিরাপত্তা জোরদারে কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। এসবের প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি। সকাল ৬টা থেকে ১২টা পর্যন্ত আমরা অবস্থান কর্মসূচি পালন করব চট্টগ্রাম আন্দরকিল্লা মোড়ে এবং ঢাকার শাহবাগ চত্বরে। এছাড়া ৬৪টি জেলায় গুরুত্বপূর্ণ সড়কে আমরা ৬ ঘন্টার অবরোধ কর্মসূচি পালন করব। ইকবাল হচ্ছে একটি পুতুল, ইকবাল কোনো কিছু নয়। ইকবালের পিছনে রাজনৈতিক শক্তি রয়েছে। সম্প্রতি সহিংসতায় ক্ষতিগ্রস্ত মন্দির ও হিন্দুদের বাড়িঘর সরকারি খরচে পুনর্নির্মাণের পাশাপাশি প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। সাম্প্রদায়িক সহিংসতার প্রকৃত তথ্য উদ্ঘাটনের জন্য বিচার বিভাগের তদন্ত কমিশন গঠন করতে হবে এবং তদন্ত কমিশনের প্রকাশিত রিপোর্টের উপর ভিত্তি করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এদিকে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে মানববন্ধন করে প্রজন্ম ৭১। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ৭২-এর সংবিধানে ফেরার দাবি জানায় সংগঠনটি। গত ৯ বছরে ৩,৬৮৯ বার
হিন্দু ধর্মাবলম্বীদের উপর আক্রমণ হয়েছে। সংবিধানের 4 মূলনীতিতে ফেরত যেতে চাই আমরা, 72-এর সংবিধানের পুনঃপ্রতিষ্ঠা চাই, আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই। এসব ঘটনায় পারস্পরিক দোষারোপের রাজনীতি মূল অপরাধীদের আড়াল করে বলেও দাবি করেন বক্তারা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ বেলা 12টা পর্যন্ত সারা দেশে গণ অনশন ও গণ অবস্থান কর্মসূচি পালন করছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। এ ব্যাপারে আরো জানাতে লক্ষ্মীপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, গণ অনশন কর্মসূচিতে লোক সমাগম কেমন দেখছেন, আর সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো তৎপরতা আছে কিনা আমাদের জানাবেন। আসলে সারা দেশব্যাপী যে হিন্দু ধর্মাবলম্বীদের যে মন্দির বা যে পূজা মণ্ডপে হামলা, বাড়িঘরে হামলা ভাঙচুরের যে ঘটনা ইতিমধ্যে ঘটেছে, সেই ঘটনার প্রতিবাদে বিচারের দাবিতে দেশব্যাপী যে কর্মসূচি মানে গণ অনশন বা গণ অবস্থান যে কর্মসূচি, সেই কর্মসূচির অংশ হিসাবে লক্ষ্মীপুরে যে হিন্দু যে ধর্মাবলম্বীরা রয়েছেন তারা আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল 6টা থেকে তারা গণ অনশন কর্মসূচি পালন করেছেন, যেটি দুপুর 12টা পর্যন্ত চলবে। তো এখানে যে জেলা পূজা উদ্যাপন পরিষদ, জেলা হিন্দু যে বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, ঐক্য ফ্রন্ট সহ যে বিভিন্ন সংগঠন রয়েছে, ইতিমধ্যে সকল নেতারা কিন্তু যে কেন্দ্রীয় শহীদ মিনার অবস্থান নিয়েছে। যদি আমি একটু দেখাতে চাই তাহলে এখানে সকাল থেকে কিন্তু 6টা শুরু হওয়ার সাথে সাথে এখানে তারা কিন্তু সবাই অবস্থান নিয়েছে। অবস্থান নেওয়ার পরে তাদের একটি দাবি যে সারা দেশে যে হিন্দু যে ধর্মাবলম্বীদের যে বাড়ি ঘরে এবং মন্দিরে হামলা ভাঙচুর হচ্ছে, সেগুলো যেন সুস্থ বিচার না হওয়া পর্যন্ত তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি তারা পালন করবে এমনটি বলা হয়েছে। পাশাপাশি জেলা পুলিশ যে সুপার ডক্টর এহসান কামরুজ্জামানের সাথে আমার কথা হয়েছে, তিনি যেটি জানিয়েছেন যে হিন্দু ধর্মাবলম্বীদের যে বাড়িঘর বা মন্দিরে যে ধরনের নিরাপত্তা দেওয়া দরকার সকল নিরাপত্তা নেওয়া হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি যে আজকে যে কর্মসূচি, এই কর্মসূচিতেও কিন্তু অনেক নিরাপত্তা বাহিনী নিয়োজিত রয়েছে যেন সুন্দরভাবে তারা আজকের এই কর্মসূচি পালন করতে পারে, সে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে আমি হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের যিনি এখানে জেলা নেতা রয়েছেন শঙ্কর কুমার মজুমদার, তার সাথে কথা হয়েছে। তাদের একটি দাবি, আগামী আসন্ন যে কালী পূজা, এই কালী পূজা যেন তারা সুন্দরভাবে পালন করতে পারে, যেন প্রতিটি পূজা মণ্ডপে যেন নিরাপত্তার ব্যবস্থা থাকে এবং যারা যে আতঙ্ক রয়েছেন যেন সে আতঙ্ক কাটিয়ে তারা পূজা দিতে পারে, সে ধরনের আহ্বান করেছেন আইন শৃঙ্খলা বাহিনীর। পাশাপাশি সারা দেশে যে ধরনের নরকীয় হত্যাকাণ্ড চালানো হচ্ছে বা যে বাড়িঘরে হামলা, মন্দিরে হামলা করা হচ্ছে, যেন এগুলা বন্ধ করা হয় এমনটি দাবি করা হচ্ছে এই গণ অবস্থান থেকে। তা আমরা সকাল থেকে এখানে অবস্থান করেছি। এখানে আস্তে আস্তে কিন্তু লোক সমাগম সেটিও বাড়ছে। ইতিমধ্যে কেন্দ্রীয় নেতারা কিন্তু যারা রয়েছেন তারা কিন্তু সবাই অবস্থান নিয়েছেন এই গণ অনশনে। তো আসলে সকাল থেকে কিন্তু আমরা এখানে অনেকের সাথে কথা বলেছি যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতাদের সাথে তারা একই দাবি যে তারা সুন্দরভাবে যে তারা বসবাস করতে চায়, তারা কোনো হানাহানি মারামারি চায় না, এমনটি দাবি করা হচ্ছে এখানে সকল হিন্দু বৌদ্ধ নেতারা। আব্বাস, আপনাকে ধন্যবাদ। লক্ষ্মীপুর থেকে এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী আব্বাস হোসেন। কুমিল্লায় মণ্ডপে কোরআন অবমাননার অভিযোগে লাইভ প্রচারকারী মোহাম্মদ ফয়েজ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শুক্রবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিথিলা জাহান নিপা তার জবানবন্দি রেকর্ড করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 13 অক্টোবর নানুয়া দিঘির পার পূজা মণ্ডপে কোরআন রাখার অভিযোগ উঠলে তাৎক্ষণিকভাবে ফেসবুক লাইভে বিষয়টি প্রচার করেন ফয়েজ। সেদিন সন্ধ্যায় পুলিশ ফয়েজকে আটক করে। পরে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। 16 অক্টোবর পুলিশের কাছ থেকে মামলাটি সিআইডিতে স্থানান্তর করা হয়। সিআইডি ফয়েজকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করলে 2 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। ঘটনার দিন ঘটনার পুরো বিষয়টা ভিডিও করে, সেটা তার 8 জন বন্ধুকে ইয়াহু মেসেঞ্জারে প্রেরণ করে এবং ফেসবুক লাইভ দেয়। এই মর্মে তিনি কোর্টে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। কুমিল্লায় মণ্ডপে কোরআন রাখায় অভিযুক্ত এতদিন কোথায় ছিলেন, এ নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুর্গাপূজার মন্দিরে হামলা ভাঙচুরের প্রসঙ্গ টেনে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তার দাবি, সরকারের মদত ছাড়া সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টি হয় না। রংপুরের ঘটনায় ওসি চেয়ারম্যান সবাই মিলে আপোষের চেষ্টা করেছে অভিযোগ করে তিনি বলেন, জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নিতে এই সাম্প্রদায়িক সংঘাত।
যে ইকবাল নামে একজন একটা আপনার বলা যেতে পারে অপ্রকৃতিস্থ এবং মাদক সেবী, তাকে নাকি ধরা হয়েছে। এটা একদিন কোথায় ছিল? এটা এই বিশ্বাসটা কে করবে? কারা তাকে সেখানে দিল? কেন আপনারা ঘন্টার পর ঘন্টা সেখানে কোনো পুলিশ পাঠালেন না, বা পুলিশ গেল না, বা পুলিশ থেকেও তারা কোনো ব্যবস্থা নিল না? নোয়াখালী চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্ত 8টি মন্দিরে সরকারের মানবিক সহায়তা হিসেবে নগদ টাকা, চাল ও ঢেউটিন দেওয়া হয়েছে। শুক্রবার রাতে চৌমুহনী ব্যাংক রোডে রাধা মাধব জিউর মন্দিরে সহায়তা তুলে দেন জেলা প্রশাসক। প্রত্যেক মন্দিরের জন্য 50,000 টাকা ও 5 টন করে চাল দেওয়া হয়। এছাড়াও ইসকন মন্দিরের জন্য অতিরিক্ত আরও 5 টন চাল ও 15,000 টাকা দেওয়া হয়। জেলা প্রশাসক জানান, ক্ষতিগ্রস্ত মন্দিরগুলো সংস্কারের জন্য প্রাথমিকভাবে এই সহায়তা দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে আরও বরাদ্দ দেওয়া হবে। এছাড়াও নিহত যতন সাহা ও প্রান্ত চন্দ্র দাসের পরিবারকে 5 লাখ করে মোট 10 লাখ টাকা, আহতদের সুচিকিৎসার জন্য 2.5 লাখ টাকা দেওয়া হবে বলেও জানান জেলা প্রশাসক। চানাচুর, বিস্কুট, সমুচা, কেক সহ বিভিন্ন খাবারে ব্যবহার হচ্ছে মাত্রাতিরিক্ত ক্ষতিকর উপাদান। না জেনে এসব খাবার খেয়ে হৃদরোগ সহ নানা জটিল রোগের ঝুঁকিতে দেশের জনগোষ্ঠীর বড় একটা অংশ। তাই ক্ষতিকর খাবারের দীর্ঘমেয়াদী প্রভাব মোকাবেলায় দ্রুত পদক্ষেপ নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। দৈনন্দিন জীবনে ব্যস্ততা বাড়ায় মানুষের জীবনযাত্রায় এসেছে পরিবর্তন। ঘরে তৈরি খাবারের পরিবর্তে নির্ভর করতে হচ্ছে বাণিজ্যিকভাবে তৈরি বিভিন্ন খাবারের উপর। শিল্পোৎপাদিত এসব খাবারে কি ব্যবহৃত হচ্ছে এ নিয়ে যৌথভাবে গবেষণা করে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টিবিজ্ঞান ইনস্টিটিউট। 8 বিভাগ থেকে সংগ্রহিত নমুনা পরীক্ষা করে এসব খাবারে গ্রহণযোগ্য মাত্রারও কয়েক গুণ বেশি ক্ষতিকর উপাদান পাওয়া গেছে। বিস্কিট, তারপরে চানাচুর এবং সব ধরনের ব্র্যান্ডই আমরা নিয়েছি, বড় ব্র্যান্ড বা লোকাল ক্রিয়েটিভ ব্র্যান্ড সব নিয়েছি। তো কোনোটাতেই আমরা কিন্তু হেলদি যে একটা লিমিট আছে তার মধ্যে আমরা পাইনি। বিশেষ করে স্যাচুরেটেড ফ্যাট, এটা যদি আমরা দেখি অতিরিক্ত স্যাচুরেটেড ফ্যাটের কন্টেন্ট আছে এবং লবণের মাত্রা, অতিরিক্ত লবণ দেওয়া আছে। খাবারের স্বাদ বাড়াতে ও দীর্ঘমেয়াদে ব্যবহারের চিন্তা থেকে প্রক্রিয়াজাত সব খাবারে ব্যবহার হচ্ছে মাত্রাতিরিক্ত স্যাচুরেটেড ফ্যাট ও ক্ষতিকর লবণ। এসব উপাদান হৃদরোগের ঝুঁকি বাড়ায়। আমাদের বাচ্চারা, আমাদের ইয়াংরাও এই ধরনের খাবার খেতে খুব অভ্যস্ত হয়ে যাচ্ছে এবং এই ধরনের আনহেলদি ফুড বেশি নিচ্ছে, যেটা আশঙ্কা করছি আমরা যে এটার কারণে আমাদের হৃদরোগের ঝুঁকি অনেক বেড়ে যাবে। কারণ কোলেস্টেরল লেভেল বাড়বে, এই স্যাচুরেটেড ফ্যাট বেশি খেলে কোলেস্টেরল বাড়ে এবং পরবর্তীতে হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক বেড়ে যায়। খাবারে ক্ষতিকর উপাদান ব্যবহৃত হওয়ায় দেশে হৃদরোগীর সংখ্যা বেড়েছে আশঙ্কাজনক হারে। খাদ্যে ক্ষতিকর উপাদান কিভাবে কমিয়ে আনা যায় তা নিয়ে কাজ চলছে বলে জানান বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। স্ট্যান্ডার্ডগুলোকে আপডেট করার চেষ্টা করছি এবং আমরা বিভিন্ন রেগুলেশন করছি, আমরা মোবাইল কোডও করছি। তা আমাদের কিছু টেস্টও করছি, আমরা কিছু স্পেসিফিক ফুড আমরা টেস্ট করে দেখছি যে তার ভিতরে কি আছে, এটা স্বাস্থ্যের জন্য ভালো না ক্ষতিকর। তো সেগুলো যদি আমরা পাই তা আমরা অবশ্যই আমাদের আইনানুগ ব্যবস্থা নিব। খাদ্যে স্যাচুরেটেড ফ্যাট, অতিরিক্ত লবণ ও ট্রান্স ফ্যাটের আধিক্য কমিয়ে আনতে বিএসটিআই, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সহ খাদ্য মন্ত্রণালয়কে সমন্বয়ের মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুর্নীতি ঠেকাতে আবারও ফাঁদ পাততে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদক। করোনার আগে 5 বছরে 72 জনকে হাতে নাতে ধরার বিষয়টি দুদককে ফাঁদ পাততে উৎসাহ যোগাচ্ছে। তবে টিআইবি বলছে, দৃষ্টান্তমূলক শাস্তি না হলে দুর্নীতি ঠেকানো সম্ভব নয়। 2019 সালে নৌপরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ডক্টর এস.এম. নাজমুল হক ঘুষ নেয়ার সময় দুদকের হাতে ধরা পড়ে। তার আগের বছর ঘুষ নেয়ার সময় ধরা পড়ে একই প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ার অ্যান্ড শিপ সার্ভেয়ার মির্জা সাইফুর রহমান। তার আগের বছর নিজের অফিস থেকে ঘুষের 2 লাখ টাকা সহ ধরা পড়েন আরও একজন প্রধান প্রকৌশলী এ.কে.এম. ফখরুল ইসলাম। সবাই ধরা পড়েন দুদকের ফাঁদে। করোনায় 2 বছরের বিরতির পর আবারও ফাঁদ পাততে যাচ্ছে দুদক। আমাদের যেহেতু কোভিডের অবস্থা ভালো, আমরা এখন অনেকটা নিরাপদ ইনশাআল্লাহ। আমরা আবার শুরু করেছি ফাঁদ মাইলার কাজ। আমার মনে হয় আগামী দিনে শীঘ্রই দৃশ্যমান হবে।
2015 সাল থেকে 2019 সাল পর্যন্ত মোট 72 জন দুর্নীতিবাজকে ঘুষের ফাঁদ পেতে ধরেছে দুদক। এর মধ্যে 2017 সালে সবচেয়ে বেশি ধরা পড়ে 24 জন। কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় দুর্নীতি কমছে না। যারা এই ধরনের অপরাধগুলোর সাথে জড়িত তাদেরকে সত্যিকার অর্থে কোনো বাস্তব দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হয়েছে এরকম দৃষ্টান্ত বিরল, এরকম কোনো দৃষ্টান্ত নেই বললেই চলে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে হটলাইন 106-এ কল দিয়ে ঘুষ দুর্নীতির তথ্য জানাতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাশিয়া থেকে পরিচালিত হচ্ছে দেশীয় অনলাইন জুয়া ও ক্যাসিনো ওয়েবসাইট মোস্টবেট বিডি। বাংলায় সাইটটি পরিচালিত হলেও এর ডোমেইন রেজিস্ট্রেশন হোস্টিং রাশিয়া থেকে নেয়া। প্রতি মাসের মাধ্যমে কমপক্ষে 25 কোটি টাকা চলে যাচ্ছে দেশের বাইরে। দুই ভাই ও পারিবারিক সদস্য দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খুলে ও 50 জন এজেন্ট দিয়ে চলছে এই ওয়েবসাইটটি। ইংলিশ প্রিমিয়ার লিগ, আইপিএল, এমনকি চলতি টি-20 বিশ্বকাপ সহ বিভিন্ন টুর্নামেন্টের দলগুলোর পক্ষে বাজি ধরে খেলা হয় এই অনলাইন জুয়া। আর এতে টাকার লোভে জড়িয়ে পড়ত সারা দেশের কিশোর তরুণেরা। দেশব্যাপী নেটওয়ার্কের মাধ্যমে পরিচালিত হয় এই জুয়ার সাইট। ক্লোজ গ্রুপ খুলে তাতে নির্দিষ্ট গোপন অ্যাপস ব্যবহার করে নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করত জুয়ারি চক্র। ওয়েবসাইটের তথ্যগুলো বাংলায় লেখা হলেও এটি পরিচালিত হয় রাশিয়া থেকে। তবে এই সাইটের কোনো সমস্যা হলে তা ঠিক করার জন্য দেশেই নিয়োগ করা হয় নিজস্ব ডেভেলপার টিম ও সলিউশন প্রোভাইডার। রাশিয়া থেকে এটি অপারেট করা হচ্ছে আমরা দেখতে পেরেছি। বাংলায় ওয়েবসাইটে ডেভেলপ করা আছে, কিন্তু বাংলায় ডেভেলপ করা হলেও বাংলাদেশ থেকে এটির কিছুই পরিচালনা হচ্ছে না। এটি সরাসরি দেশের বাহির থেকে পরিচালনা করা হচ্ছে। পরিবারের সন্তান, বাবা, মা, তারা পর্যন্ত এখানে এজেন্টের কো ওয়ার্কার হিসেবে কাজ করছেন। বিকাশ, রকেট, নগদ বা ক্রেডিট কার্ডের মাধ্যমে চলে লেনদেন, আর এই চক্রের টাকা চলে যাচ্ছে দেশের বাইরে। অন্তত 50 জনের এজেন্ট গ্রুপ দিয়ে চলে এই জুয়া সাইটটি। কয়েকটা অ্যাকাউন্টে আমরা দেখলাম যে সাপ্তাহিক ট্রানজেকশন হচ্ছে, ধরেন 10 লাখ, 15 লাখ এরকম করে টাকা ট্রানজেকশন হচ্ছে। তাতে আমাদের ধারণা হচ্ছে যে মান্থলি প্রায় 20 থেকে 25 কোটি টাকার একটা ট্রানজেকশন একটা সাইটে আমরা দেখতে পাচ্ছি। এটা আমরা ধারণা করছি, এটা বেশিও হতে পারে, তবে এটা একটা মোটামুটি একটা অনুমিত ধারণা যে এরকম একটা ট্রানজেকশন হচ্ছে। দেশের বিভিন্ন জায়গায় সিআইডির অভিযানে এই চক্রের 6 জন গ্রেফতার হয়েছে। এর সঙ্গে জড়িত অন্যদেরও ধরতে অভিযান চালানোর কথা জানিয়েছেন কর্মকর্তারা। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তিস্তার উজানে ভারতের সিকিম ও দার্জিলিং থেকে কোনো তথ্য না আসায় এবার বিপাকে পড়েছে বাংলাদেশ। কয়েক ঘন্টার ব্যবধানে অতীতের সব রেকর্ড ভেঙে বিপদসীমার 90 সেন্টিমিটার ওপরে উঠেছে তিস্তার পানি। পূর্বাভাস না পাওয়ায় বেড়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ। মৌসুমী বায়ুর শেষ সময়ে ভারতের দার্জিলিং, সিকিম, গ্যাংটকে ভারী বর্ষণ। গত 18 ও 19 অক্টোবর এখানে গড়ে 250 মিলিমিটার বৃষ্টি হয়। এর প্রভাবেই পাহাড়ি ঢল নেমে আসে বাংলাদেশের নীলফামারী জলঢাকায়। তিস্তা ফুঁসে ওঠে ডালিয়া পয়েন্টে। অতীতের সব রেকর্ড ভেঙে এই পয়েন্টে বিপদসীমার 90 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় পানি। বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে, অক্টোবরে সাধারণত তিস্তা ও ব্রহ্মপুত্র অববাহিকায় বন্যা হয় না। এবার ব্যতিক্রম। ভারতের সাথে অভিন্ন 53 নদীর তথ্য বাংলাদেশ পায়, শুধু তিস্তা নদীর তথ্য পাওয়া যায় না। তাই অসময়ের এই বন্যার প্রস্তুতি নেওয়া যায়নি। তিস্তার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্যারেজের ভাটির দিকে যে স্টেশনগুলো আছে সেগুলো আমরা পাচ্ছি, কিন্তু ব্যারেজের উজানের যে স্টেশনগুলো আছে বা ব্যারেজ পয়েন্টের সংলগ্ন তাদের যে কার্যক্রম সেই তথ্যগুলো আসলে আমরা পাই না। কারণ আমরা এই বিষয়ে তাদের সাথে দীর্ঘদিন যাবৎ চুক্তি করার একটা চেষ্টা করছি, কিন্তু আমরা এক্ষেত্রে সফল হতে পারছি না। আকস্মিক এই বন্যায় তিস্তার পাশাপাশি ধরলা ও দুধকুমার ফুঁসে ওঠে। এতে নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রামে পানিবন্দী হয়ে পড়ে কয়েক হাজার গ্রামবাসী। এই পানিটা এখন পুরোপুরি ব্রহ্মপুত্র যমুনাতে দিকে নেমে গেছে এবং আমাদের উজানেও ভারী বর্ষণ কমে গেছে এবং আমরা আশা করছি যে আর আগামীতে বিশেষ করে এই সিজনে আর ভারী বর্ষণের সম্ভাবনা নাই এবং
বন্যা পরিস্থিতিও এখন ক্রমাগত উন্নতির দিকে থাকবে। বন্যা পরিস্থিতি উন্নতি হতে শুরু করলেও তীব্র হচ্ছে নদী ভাঙন। এরই মধ্যে রংপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাটে একে একে বিলীন হচ্ছে লোকালয় ও ফসলি জমি। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানী ডেমরায় ব্যাটারি চালিত অটোরিকশা ছিনতাই করছে একটি চক্র। তাতে বাধা পেলে হত্যা করতেও পিছপা হয় না তারা। সম্প্রতি আমুলিয়ায় এক অটো চালককে হত্যার ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে 2 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা যাত্রী সেজে ছিনতাইয়ের কথা স্বীকার করেছে। ডেমরার আমুলিয়ার রাজশাহী স্নিগ্ধা নার্সারি এর পাশেই 21 সেপ্টেম্বর পাওয়া যায় অজ্ঞাত এক তরুণের মরদেহ। আর তা দেখতে পান নার্সারিতে আসা ক্রেতারা। হাত পা বাঁধা অবস্থায় এখানে ফেলে রাখছে। পরে আমি না চিনা অবস্থা, পরে গেটে আমুলিয়া মডেল টাউনের গেটে পুলিশকে জানাই। তারপরে উনি থানাতে করে তারপরে এসে এখান থেকে নিয়ে যায়। প্রথমে পরিচয় না মিললেও মর্গে নেওয়ার পর জানা যায় তার নাম হাসান, বাড়ি নারায়ণগঞ্জের ভুইঘরে। ডেমরা থানায় হয় হত্যা মামলা। 21 তারিখে সন্ধ্যা আজানের টাইমে আর কি ফেসবুকে ওনার ছবি দেখে আর কি আমরা শনাক্ত করি, পরে থানায় গেছিলাম। ওনারা মাইরে ফেলে গাড়িটা নিয়ে গেছে আর কি। তদন্তে নামার পর সিসিটিভি ক্যামেরার ফুটেজ আসে পুলিশের হাতে। তাতে দেখা যায় 21 সেপ্টেম্বর রাত 1:30টার দিকে 2 যাত্রী নিয়ে আমুলিয়ার দিকে যাচ্ছেন হাসান। এর আধা ঘন্টা পর আবারও দেখা যায় সেই অটোরিকশাকে। পরে সেই 2 যাত্রী আইনাল ফারুক ও আকাশ মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। তারা নির্জন জায়গায় নিয়ে অটোরিকশা ছিনতাই করে। তবে হাসান তাতে বাধা দিলে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ ফেলে যায় নার্সারির পেছনে। পরে তার অটোটি 10,000 টাকায় বিক্রি হয় তেজগাঁওয়ের একটি গ্যারেজে। এর আগেও তারা ছিনতাই করেছে। এর আগে তারা অটোরিকশা 2টা ছিনতাই করেছে। আর এই ফারুক পারভেজ ওরফে আইনাল এর এগেনস্টে আগে তেজগাঁও বা ওই এলাকায় কোনো মামলার একটা রেফারেন্স পাওয়া যায়। ক্রিমিনাল পিসিপিও তার স্ট্রং আর কি, সে ভালো মাপের একজন ক্রিমিনাল বলে আমরা জানতে পেরেছি। ছিনতাই থেকে বাঁচতে অটো চালকদের বাড়তি ভাড়ার আশায় নির্জন এলাকায় চলাচলে বিরত থাকার পরামর্শ দিয়েছে পুলিশ। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মোবাইল ব্যাংকিং সার্ভিসকে ঘিরে গড়ে উঠেছে শতাধিক ডিজিটাল প্রতারক চক্র। প্রতিদিন নিত্য নতুন কৌশলে গ্রাহকের টাকা হাতিয়ে নিচ্ছে এসব চক্র। গত 1.5 বছরে অন্তত 100 মামলা ও জিডির তদন্ত করেছে ডিবি সাইবার ক্রাইম বিভাগ। গ্রেফতার করা হয়েছে 63 জনকে। গোয়েন্দারা বলছেন ডিজিটাল প্রতারকদের আখড়ায় পরিণত হয়েছে ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী ও মাগুরার কিছু গ্রাম। মোবাইল ব্যাংকিং অ্যাপে ইচ্ছে মতো নম্বর বসাচ্ছে এই যুবক। ওই নম্বরের মালিক মোবাইল ব্যাংকিং এর গ্রাহক কিনা তা যাচাই করতেই এ প্রচেষ্টা। গ্রাহক হওয়ায় ওই নম্বরে নিজেকে প্রতিষ্ঠানের প্রতিনিধি দাবি করে ফোন করে ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি সংগ্রহ করে হাতিয়ে নেয় অ্যাকাউন্টের সব টাকা। অ্যাকাউন্টে পিন নাম্বার কি 4 সংখ্যা ব্যবহার করছেন নাকি 5 সংখ্যা? 4 সংখ্যা, শেষের দিকে 2 সংখ্যা বলবেন। ভুক্তভোগীরা বলছেন ফোন করেই কৌশলে তথ্য হাতিয়ে নেয় তারা। ভুল করে বলছিলাম যে আমার ফোন নাম্বারের শেষ 6টা এরকম কিছু একটা বলে ফেলছিলাম। আধা ঘন্টা পরে যখন আমি অন করলাম বিকাশে, দেখি টাকা আমার 0। গত 1.5 বছরে এ ধরনের ডিজিটাল প্রতারণার 68 মামলা ও 28 সাধারণ ডায়েরি তদন্ত করেছে গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। এসব অভিযোগে গ্রেপ্তার হয়েছে 63 জন। গোয়েন্দারা বলছেন মোবাইল ব্যাংকিং প্রতারক চক্রে 5 থেকে 6 জন সদস্য থাকে। এর মধ্যে নম্বর যাচাই করে অ্যাপসম্যান, ফোনে ওটিপি সংগ্রহ করে ওয়েলকাম ম্যান, টাকা পরিচিতদের কাছে পাঠায় ক্যাশম্যান, টাকা সংগ্রহ ও ভাগবাটোয়ারা করে ক্যাশ রোলিং ম্যান। তারা যখন অ্যাকাউন্টটা খুলে, বিকাশ হতে পারে, রকেট হতে পারে নগদের, তখনও তারা ফেক আইডি ব্যবহার করে থাকে। তো এই কারণে দেখা যায় যে আমাদেরকেও একটু বেগ পেতে হয়। আমি অনুরোধ করব যারা কনসার্ন এজেন্সি আছেন, প্রত্যেকটা সংশ্লিষ্ট এজেন্সি অবশ্যই এই বিষয়গুলি আপনারা একটু নজরে আনবেন। গোয়েন্দাদের দাবি গ্রেপ্তার বেশিরভাগই ফরিদপুরের ভাঙা ও মধুখালীর বাসিন্দা। তাদের কাছ থেকে কৌশল রপ্ত করেছে মাদারীপুরের শিবচর, রাজবাড়ীর বালিয়াকান্দি ও মাগুরার শ্রীপুরের বিভিন্ন গ্রামের বাসিন্দারা। এসব এলাকার বেশিরভাগ মানুষ ডিজিটাল প্রতারণাকে পেশা হিসেবে বেছে নিয়েছে।
অধিকাংশই তারা প্রাথমিক গণ্ডি পেরোতে পারে নাই, বাট তারা এই প্রতারণার কৌশলটা খুব ভালোভাবেই তারা রপ্ত করে ফেলেছে এবং এটা বংশানুক্রমিকভাবে চলে আসছে। হয়তো সিনিয়র কেউ জানে এই সিস্টেমটা, সে তার জুনিয়রকেও শিখিয়ে দিচ্ছে। প্রতারণা থেকে বাঁচতে গ্রাহকদের ওটিপি অন্যকে দেওয়া থেকে বিরত থাকার পরামর্শ ডিবির। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ৩৩ প্রজাতির বিপন্ন হাঙর ও শাপলা পাতা মাছ সহ নদী ও সমুদ্রের ৫১ প্রজাতির প্রাণী ধরা নিষিদ্ধ করেছে সরকার। এসব মাছ বা প্রাণী কেউ বিক্রি ও মজুত রাখতে পারবে না। এসব সামুদ্রিক প্রাণী সুরক্ষায় গেজেট জারি করেছে বন ও পরিবেশ মন্ত্রণালয়। আর যেসব মাছ ধরা যাবে না সে বিষয়ে জেলেদের প্রশিক্ষণ দেবে বন বিভাগ। আইন না মেনে এসব প্রাণী ধরলে সর্বোচ্চ ১ বছরের কারাদণ্ড বা ৫০,০০০ টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। বঙ্গোপসাগরের নীল জলে সাঁতরে বেড়ানো প্রাণীটি শাপলা পাতা মাছ বা স্টিংরে। দল বেঁধে গভীর সমুদ্রে চলাফেরা করে, আবার কখনো পানির ওপর খুনসুটি। সাগরের ময়লা আবর্জনা ও মরা প্রাণী খেয়ে বাঁচে এরা। প্রজনন মৌসুমে চলে যায় সমুদ্র ও নদীর মোহনায়। তাই পদ্মা যমুনায় প্রায় জেলেদের জালে আটকা পড়ছে এই প্রাণী। নদীতে এক ধরনের শাপলা পাতা পাওয়া যায়, যেটা কিন্তু কমপ্লিটলি কিন্তু মিঠা পানি শাপলা পাতা। যমুনা বা পদ্মায় যখন এটা ধরা পড়ে, এই মাছগুলো কিন্তু এদের কিন্তু আকার কিন্তু অনেক বড় হয়, কয়েক মন আকারের হয়ে থাকে। এদেরকে আমরা কিন্তু নদীর দৈত্য হিসাবে কিন্তু আমরা চিহ্নিত করতে পারি। সাগরের ঝাড়ুদারের ভূমিকায় থাকা আরেক প্রাণী হাঙর। নীল জলের ইকোসিস্টেম রক্ষায় বড় ধরনের অবদান রাখছে এই প্রাণী। হাঙর ও শাপলা পাতা মাছের পাখনা, ফুলকা, প্লেট ও চামড়া উচ্চ মূল্যের আন্তর্জাতিক বাজার রয়েছে। তাই এই দুই প্রাণী ধরার প্রবণতাও বেড়েছে। এতে নষ্ট হচ্ছে সমুদ্রের বাস্তুসংস্থান। এ অবস্থায় বিপন্ন প্রজাতির প্রাণীগুলো রক্ষায় উদ্যোগ নিয়েছে সরকার। করাত হাঙর, হাতুড়ি হাঙর যেগুলো আমাদের আছে, হাঙর প্রজাতিগুলোকে আমরা জেলেদের মধ্যে সচেতন করব যেন তারা এগুলো না ধরেন। তারপর আরেকটি নির্ধারিত সাইজ আমরা তাদেরকে অনুরোধ করব যে এই সাইজের হাঙর যেন তারা না ধরেন। গবেষকেরা বলছেন হাঙর রপ্তানিতে বাংলাদেশের অবস্থান এখন বিশ্বের 20তম। তাই এই মাছের বৈধ বাণিজ্য নিয়ন্ত্রণের পাশাপাশি অবৈধ বাণিজ্য প্রতিরোধ করতে হবে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রাম বন্দর দিয়ে পর্যটন সুবিধায় আনা ১১২টি বিলাসবহুল গাড়ি বিশেষ নিলামে তুলতে যাচ্ছে কাস্টমস কর্তৃপক্ষ। এর আগে 2 দফা নিলামে নানা জটিলতায় কাঙ্ক্ষিত ক্রেতা পায় তারা। এবার এসব গাড়ি বিশেষ সুবিধা দিয়ে আগামী 3 ও 4 নভেম্বর নিলামে বিক্রির উদ্যোগ নিয়েছে শুল্ক কর্তৃপক্ষ। তবে পুরনো এইসব বিলাসবহুল গাড়ি নিয়ে ক্রেতাদের খুব বেশি আগ্রহ নেই। বিলাসবহুল ল্যান্ড রোভার, বিএমডব্লিউ, মার্সিডিজ বেঞ্জ, ল্যান্ড ক্রুজার এসব গাড়ির বাজার মূল্য 2.5 থেকে প্রায় 4 কোটি টাকার বেশি। কিন্তু নিলামে এসব গাড়ি নেওয়া যাবে 40% কম দামে। ভাগ্য ভালো থাকলে আরও কম দামে মিলতে পারে। প্রায় 1 দশক আগে কার্নেট ডি প্যাসেজ সুবিধায় চট্টগ্রাম বন্দর দিয়ে এসব গাড়ি নিয়ে আসে একটি চক্র। প্রথম দিকে শতাধিক গাড়ি খালাস হয়, কিন্তু শর্তানুযায়ী 180 দিনের মধ্যে এসব গাড়ি সংশ্লিষ্ট দেশে ফেরত নেওয়ার কথা থাকলেও উল্টো শতাধিক গাড়ি দেশে কাগজপত্র ছাড়াই বিক্রি করে দেওয়া হয়। ফলে সরকার হারায় বিশাল অঙ্কের রাজস্ব। বেশ কিছু সংখ্যক গাড়ি আমাদের কাস্টমস ইন্টেলিজেন্স এবং অন্যান্য সংস্থা আপনার বিভিন্ন জনার বাসাবাড়ি থেকে অথবা পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয়েছে। পরে সরকার এই ধরনের গাড়ি বন্দর থেকে খালাসে কঠোর অবস্থা নিলে গাড়ি স্তূপ জমে বন্দরে। নানা জটিলতায় আটকে থাকে বন্দরে। পরে গেল 2 বছরে কয়েক দফায় নিলাম ডেকে আইনানুগ দাম না পাওয়ায় বিক্রি করা যায়নি গাড়িগুলো। এবার বিশেষ বিবেচনায় এসব গাড়ি আবার নিলামে তুলছে শুল্ক কর্তৃপক্ষ। কিন্তু সমস্যা হলো ওইটাই যে আমাদের যে নিলাম যে নীতিমালা আছে, সেই নীতিমালা অনুসারে আপনার ওই প্রাইস কোড যদি যথাযথ পরিমাণে না হয় বা যে পরিমাণে দর দেয়া উচিত সেটা যদি না হয় তাহলে সেটা অনুমোদন করা যায় না। তবে গাড়ি ব্যবসায়ীরা বলছে দীর্ঘদিন অব্যবহৃত পড়ে থাকা এসব গাড়ির ক্রেতা পাওয়া দুষ্কর। সরকার যখন নিলামের সিদ্ধান্ত নিয়েছে তখন সরকার ভাবছে যে 3 কোটি টাকার গাড়ি তো আমাকে 2.5 কোটি টাকা পাইতে হবে, তো তখন এটার দাম ওঠে নাই। এখন কিন্তু সরকার একটু নরম হয়েছে এবং সিপি দিতেও সরকার আগ্রহী হয়েছে। নিলামে তোলা গাড়িগুলোর মধ্যে 26টি মিৎসুবিশি, 25টি করে মার্সিডিজ বেঞ্জ ও বিএমডব্লিউ, 7টি করে ল্যান্ড রোভার ও ল্যান্ড ক্রুজার সহ বিশ্ববিখ্যাত বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি রয়েছে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।
আর্থিক সংকট ও অভিভাবকদের সচেতনতার অভাবে অপুষ্টিতে ভুগছে সুনামগঞ্জের হাওড়াঞ্চলের শিশুরা। পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার পাচ্ছে না অনেক শিশুই, ফলে জেলার 52% শিশু অপুষ্টিজনিত সংকটে ভুগছে। এ ব্যাপারে স্বাস্থ্য বিভাগ থেকে সচেতনতামূলক কোনো কার্যক্রম নেই বলে অভিযোগ স্থানীয়দের। হাওড়া অধ্যুষিত জেলা সুনামগঞ্জের 75% মানুষই কৃষিকাজের উপর নির্ভরশীল। অভাবের সংসারে শিশুদের জন্য আলাদা করে পুষ্টিকর খাবারের যোগান দিতে হিমশিম খাচ্ছে বলে দাবি অনেক অভিভাবকের। এছাড়া রয়েছে সচেতনতার অভাবও। এই অঞ্চলে 5 বছরের কম বয়সী শিশুরা বেশি অপুষ্টিতে ভুগছে। সরকারিভাবে শিশুদের টিকাদান ও ভিটামিন খাওয়ানো ছাড়া আর কোনো কার্যক্রম নেই বলে অভিযোগ স্থানীয়দের। পুষ্টি কিছু খাওয়াইতে পারি না, যা খালি কোনো মতো একটা ভাত খাওয়াইতে পারি, নুন মরিচ দিয়া, মাছের সময় মিলেন না। ঠিক মতো পুষ্টি খাবার খাওয়াইতে পারি না। কামড়িয়া রিক্সা চালায় আনতে পারলে খাইতে হয়, নাই তো বই থাকতা। এ হপ্তাহ আনলে 2 হপ্তাহ খাইতে পারি না, 2 হপ্তাহ খাইলে 3 হপ্তাহ খাইতে পারি না। এরকম কোনো বড় প্রজেক্ট আমরা এলাকাতে আমার না সাহায্য করবো এমন কোনো পদ্ধতি আমাদের নাই। সরকারও গভর্নমেন্টও কিছু আমাদের কেন নাই বেশি কিছু খাবার মতো। তবে স্বাস্থ্য বিভাগ বলছে প্রতিটি ওয়ার্ডেই পুষ্টি বিষয়ক কার্যক্রম চালু আছে। পাশাপাশি নিয়মিতভাবেই মা সমাবেশ সহ নানা প্রচার চালানো হচ্ছে। আমাদের প্রত্যেকটা ইউনিয়নের প্রত্যেকটা পুরাতন একটা করে ওয়ার্ডে, পুরাতন ওয়ার্ড যেটা আর কি, এখন যেটাকে 3টা ওয়ার্ড হয়েছে আর কি, সেই জায়গাতেও কিন্তু আমাদের একজন করে স্বাস্থ্যকর্মী আছে আর কি, যারা নিয়মিত সেখানে টিকাদানের কার্যক্রম করবে, আইপিসি করে, এবং সেখানে সে বাড়ি বাড়ি যায় আর কি, উঠান বৈঠক করে। স্বাস্থ্য বিভাগের হিসাবে সুনামগঞ্জে বর্তমানে কম উচ্চতার শিশু 52%, ক্ষীণ শরীরের 15% ও কম ওজনের শিশু 26%। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সেতু নির্মাণ হলেও করা হয়নি সংযোগ সড়ক, ফলে কাজে আসছে না মাদারীপুরের লক্ষ্মীগঞ্জের কুমার নদের উপর নির্মিত সেতুটি। ঠিকাদার প্রতিষ্ঠান এরই মধ্যে তুলে নিয়েছে সব টাকা। সংযোগ সড়ক না হওয়ার জন্য জেলা প্রশাসনের উপর দায় চাপাচ্ছে এলজিইডি। সেতু আছে, তবে নেই সেতুতে ওঠা নামার কোনো ব্যবস্থা, তাই কোনো কাজে আসছে না এই সেতুটি। 2018 সালে মাদারীপুরের লক্ষ্মীগঞ্জ কুমার নদের উপর 99 মিটারের এই সেতু নির্মাণ শুরু করে এলজিইডি। কিন্তু সেতুটির 2 পাশে সংযোগ সড়ক না করেই চলতি বছরের জুনে বিল তুলে নেয় ঠিকাদার প্রতিষ্ঠান হামিম ইন্টারন্যাশনাল। ফলে 7,69,00,000 টাকা ব্যয় করে নির্মিত এই সেতু কোনো কাজেই আসছে না। এতে চরম ভোগান্তিতে পড়েছে 6 ইউনিয়নের 1 লাখ মানুষ। ব্রিজের সাথে আমাদের লক্ষ্মীগঞ্জ হইতে 60টি ইউনিয়নের লোকের যোগাযোগ ব্যবস্থা। এখন দীর্ঘদিন আমরা দেখতেছি যে ব্রিজটার কাজ সম্পন্ন হইতেছে না। স্কুলে পোলাপান চলাফেরা করে ছাত্রছাত্রী, তাদের অনেক কষ্ট হয়। তারপর রোগী নিয়ে আমাদের ব্রিজ উপরে উঠতে পারি না, আর বিশেষ করে পিছের ইউনিয়নের লোক আসতেই পারে না। তবে অভিযোগ অস্বীকার করে এলজিইডির নির্বাহী প্রকৌশলী বলছেন, জেলা প্রশাসন সংযোগ সড়কের জমি বুঝিয়ে না দেয় কাজ শেষ করা যাচ্ছে না। রেকর্ড সংক্রান্ত বিষয়ে একটু জটিলতা থাকায় অধিগ্রহণ প্রক্রিয়াটা এখনো সমাপ্ত হয়নি। এই বিষয়ে আমি জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে বারবার সভা করেছি। খুব রিসেন্টলি উনি এটা সংশোধন করে আমাদের জমিটা বুঝে দেবেন। জেলা প্রশাসক বলছেন, ভূমি অধিগ্রহণ জটিলতায় আটকে আছে সংযোগ সড়ক নির্মাণের কাজ। ইনকোয়ারি করার পরে যদি এটা ব্যক্তি মালিকের নিধি আসে তখন তারা এটা পাবে, আর যদি বোঝা যায় যে না স্বীকৃতি, তাহলে পাবে না। দ্রুত সংযোগ সড়ক নির্মাণ করে সেতুটি চলাচলের উপযোগী করার দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নানা প্রতিবন্ধকতায় ঐতিহ্য হারাতে বসেছে ঠাকুরগাঁও সদরের কেশুরবাড়ি তাঁতপল্লী। জীবিকার তাগিদে ব্যবসা ধরে রাখলেও এখানকার তাঁতিরা রয়েছেন ক্ষতির মুখে। টিকতে না পেরে পেশা ছেড়ে অনেকেই চলে গেছেন অন্য কাজে। এ অবস্থায় সরকারি সহায়তা চাইছেন এখানকার তাঁতিরা। ঠাকুরগাঁও সদর উপজেলার কেশুরবাড়ি তাঁতপল্লী। গ্রামের প্রতিটি বাড়িতেই রয়েছে 2-3টি করে তাঁত। তৈরি হচ্ছে হরেক রকম কম্বল ও চাদর। আগে এখানে শাড়ি লুঙ্গি তৈরি হলেও নানা প্রতিবন্ধকতায় এখন কেবল কম্বল ও চাদর তৈরি করে জীবিকা নির্বাহ করছেন তারা। অনেকদিন থেকে তো কাজ করি, কিন্তু উন্নতি নাই। ওই পেটে করি, পেটে খাই, হাতে করি, পেটে খাই। বিদেশি কম্বল আসছে, হ্যাঁ, সুতার দাম বেশি, এখন পোষায় না। তাঁত শিল্পীরা বলছেন, বাজারে নিত্য নতুন পণ্যের ভিড়ে দিন দিন কমছে তাদের কদর। এছাড়া সুতার দাম বাড়লেও বাড়েনি তাদের উৎপাদিত পণ্যের মূল্য।
এতে প্রতি বছরই লোকসান গুনতে হচ্ছে তাদের। পেশা পরিবর্তন করেছেন অনেকে। কম্বল কিনতে একসময় পাইকাররা তাঁতপল্লীতে ভিড় করলেও কমেছে তাদের আনাগোনা। আগে দূরে দূরে বাড়ি আসতো, আমাদের কি বান্দরবান, খাগড়াছড়ি, তারপর সুন্দরগঞ্জ ওই দিক থেকে বাড়ি আসতো। আর এরকম একটা প্রজেক্ট থাকতো যে মালগুলা বানায় সরকারের মাধ্যমে কিনতেছে, তাহলে কিন্তু আমাদের তাঁতিগুলা মানে কিছু একটা ডেভেলপ হইতো। ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে টিকিয়ে রাখতে ও তাঁতিদের জীবনমান উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তাঁত শিল্প যেন আরো বিকাশ হয় এবং এর যে শ্রমিকরা কর্মরত রয়েছেন ওনারা যেন শ্রমের মূল্যটা পান এবং ওনাদেরকে সরকারিভাবে যদি কোনো সুযোগ সুবিধা দেওয়ার সুযোগ থাকে আমরা অবশ্যই সেই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। কেশরবাড়ি এলাকার ৫০০ পরিবারের অন্তত ১৫০০ মানুষ বংশ পরম্পরায় তাঁত শিল্পের সঙ্গে জড়িত। ইন্ডিপেন্ডেন্ট। ভারতের উত্তরাখণ্ডে তুষার ঝড়ে নিখোঁজ ১৭ পর্বতারোহীর মধ্যে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সংবাদ মাধ্যম এনডিটিভি এই খবর জানায়। প্রতিবেদনে বলা হয়, গত ১৮ অক্টোবর হিমাচলের কিন্নরের উদ্দেশ্যে রওনা দেয় ১৭ পর্বতারোহীদের একটি দল। পরে ১৯ অক্টোবরের মধ্যে লামখাগা গিরিপথের কাছে গেলে তুষারঝড়ের কবলে পড়ে নিখোঁজ হয় পুরো দলটি। ঘটনার পর উদ্ধার কাজে নামে পুলিশ ও স্থানীয় বন বিভাগ। পরে তাদের সাথে যোগ দেয় বিমান বাহিনী। বাকি ৬ জনকে খুঁজতে উদ্ধার কাজ অব্যাহত থাকবে বলে জানিয়েছে কিন্নরের ডেপুটি কমিশনার আবিদ হোসেন সাদিক। বিশ্বে করোনায় একদিনে প্রাণ হারিয়েছে ৭,৬১৯ জন, নতুন শনাক্ত ৪,৪৭,০০০। এ নিয়ে করোনায় মোট মৃত্যু ৪৯,৫২,০০০-এর বেশি। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২৪,৩৭,০০,০০০। একদিনে আবারও সর্বোচ্চ মৃত্যুর সাক্ষী হয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে একদিনে ১৫০০-র বেশি মানুষ মারা গেছে, আক্রান্ত হয়েছে ৭৫,০০০। এদিকে ফাইজার বলছে তাদের টিকা শিশুদের জন্য নিরাপদ এবং ৯১% কার্যকর। রাশিয়ায় আজও মৃত্যু ছাড়িয়েছে হাজারের কোঠা, শনাক্ত ৩৭,০০০-এর বেশি। এদিকে যুক্তরাজ্যে একদিনে আক্রান্ত হয়েছে ৪৯,২৯৮ জন। দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন ৫০ ব্যক্তিদের মাস্ক পরতে ও বুস্টার ডোজ নেয়ার তাগাদা দিয়েছেন। এদিকে দ্বিতীয় দিনের মতো রেকর্ড সংখ্যক সংক্রমণ ও মৃত্যু হয়েছে ইউক্রেনে। করোনা সংক্রমণ সামাল দিতে হিমশিম খাচ্ছে রোমানিয়া। বিশ্বকাপের চূড়ান্ত পর্বে অংশ নিতে ওমান থেকে শুক্রবার বিকেলে দুবাইয়ের উদ্দেশ্যে পৌঁছেছে বাংলাদেশ দল। টানা খেলা আর ভ্রমণ ঝক্কির অবসাদ কাটাতে বিরতির সময়টা উপভোগ করেছেন সাকিব মাহমুদুল্লাহরা। রোববার শ্রীলঙ্কা ম্যাচের আগে আজ নিজেদের শেষ প্রস্তুতি টাইগারদের। বাছাই পর্বের রোমাঞ্চ ধকল শেষ, মিশন এখন বড় মঞ্চে নিজেদের মেলে ধরা। ক্যাম্প আর প্রথম পর্বের ম্যাচ শেষে বিদায় বলার সময় ওমানকে, অন্যদিকে টাইগারদের স্বাগত জানাতে প্রস্তুত ছিল আরব আমিরাত। ঘণ্টাখানেকের ফ্লাইট, বিকাল ৪টার পর আমিরাতে পৌঁছায় বাংলাদেশ দল। হাতে সময় নেই এতটুকু, মাত্র একদিনের বিরতি। ক্লান্তি ছেড়ে ফেলে ফুরফুরে হতে হাতে থাকা একটা দিন কাজে লাগিয়েছেন ক্রিকেটাররা। হাসি ঠাট্টা আর সূর্যাস্ত দেখে সময়টা উপভোগ করেছেন সাকিব মাহমুদুল্লাহরা। নতুন দিনের শুরু থেকে বাড়বে ব্যস্ততা। গ্রুপের প্রথম ম্যাচ নিয়ে শুরু হবে প্রস্তুতি, যেখানে থাকতে হবে সিরিয়াস। ম্যাচের আগে পাওয়া একটা সেশনই যে ভরসা। সন্ধ্যায় অনুশীলনের আগে বিশ্বকাপের লক্ষ্য উদ্দেশ্য জানাবেন টাইগার অধিনায়ক। কদিন আগে অস্ট্রেলিয়াকে স্পিনে কাবু করেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকার ব্যাটসম্যানদের দুর্বলতা আছে স্পিন অ্যাটাকে, সেখানেই ভালো কিছু সম্ভাবনা উঁকি দিচ্ছে। স্বস্তির খবর, সাকিব মাহেদী ছন্দে ফিরেছেন। তবে শ্রীলঙ্কা ম্যাচের আগে মুশফিক, সোহান, লিটন, তাসকিন, মুস্তাফিজের সেরাটা পাওয়ার আশায় থাকতে হচ্ছে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, দুবাই, আরব আমিরাত। অপেক্ষা ফুরাতে যাচ্ছে। টি-20 বিশ্বকাপের মূল পর্ব শুরু হচ্ছে আজ, যেখানে উত্তেজনা ছড়িয়ে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। আবুধাবিতে বিকেল ৪টায় মূল পর্বের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকার লড়াই, আর দুবাইতে রাত ৮টায় রোমাঞ্চকর ম্যাচে মুখোমুখি গেল বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।
আশার পারদ বাড়িয়ে সুপার 12-এ উঠেছে বাংলাদেশ। নিভু নিভু আশা হঠাৎই বেশ জ্বলে উঠেছে মূল পর্বে বাংলাদেশের গ্রুপ বিবেচনায়। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, উইন্ডিজ সহ বিশ্ব ক্রিকেটের সব পরাশক্তি বাংলাদেশের গ্রুপে। হাড্ডাহাড্ডি লড়াই হবে এই গ্রুপে, সন্দেহ নেই। তারপরও স্পিন যখন রিয়াদদের মূল শক্তি, তখন আশায় ঘর বাঁধাই যায়। অন্যদিকে তুলনামূলক কম প্রতিযোগিতা হওয়ার কথা 2 নম্বর গ্রুপে। কাগজে কলমে 2 বিশ্ব চ্যাম্পিয়ন ভারত পাকিস্তানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে কেবল নিউজিল্যান্ড। আফগানিস্তান, স্কটল্যান্ড, নামিবিয়া সেমির লড়াইয়ে সামিল হলে তা হবে আশ্চর্যের বিষয়। প্রথম দিনই সবশেষ টি-20 বিশ্বকাপের 2 ফাইনালিস্ট ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড মুখোমুখি। অনন্য এক অর্জনের লক্ষ্যে ইংলিশদের পথ চলা শুরু হবে। ট্রফি জিততে পারলে ইতিহাসে একমাত্র দল হিসেবে একই সাথে ওয়ানডে ও টি-20 বিশ্ব চ্যাম্পিয়ন হবে ইংল্যান্ড। স্টোকস, আর্চার, স্যাম কারেন না থাকায় পূর্ণ শক্তির দল পাচ্ছে না 3 লায়ন্স। তারপরও খেলার অ্যাপ্রোচের কারণে তাদের পিছিয়ে রাখার জো নেই। অন্যদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন উইন্ডিজ শিরোপা ধরে রাখার মিশনে নামবে, যেখানে তাদের তুরুপের তাস রাসেল, পোলার্ড, গেইল, ব্রাভোর মতো অভিজ্ঞ হার্ড হিটাররা। তবে সাম্প্রতিক ফর্ম, প্রস্তুতি ম্যাচে পাকিস্তান, আফগানিস্তানের কাছে হার ক্যারিবীয়দের চিন্তার কারণ। দিনের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার চ্যালেঞ্জ নিবে সাউথ আফ্রিকা। স্মিথ, ওয়ার্নারের অফ ফর্ম অজিদের ভাবাচ্ছে, তবে ছন্দে আছে ম্যাক্সওয়েল। অভিজ্ঞ স্টার্ক, কামিন্স, হ্যাজেলউডকে নিয়ে সমৃদ্ধ পেস অ্যাটাক অস্ট্রেলিয়ার। অন্যদিকে তারুণ্য নির্ভর দল সাউথ আফ্রিকার। প্রস্তুতি ম্যাচে পাকিস্তান, আফগানিস্তানের বিপক্ষে জয় প্রোটিয়াদের আত্মবিশ্বাস যোগাচ্ছে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নেদারল্যান্ডসকে লজ্জার হার উপহার দিল শ্রীলঙ্কা। ডাচদের 44 রানে অল আউট করে 8 উইকেটের রাজস্বিক জয় পায় লঙ্কানরা। এতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার 12-এ দাসুন সানাকার দল। টসে হেরে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় নেদারল্যান্ডস। শুরুতে হাসারাঙ্গা ও থিকসানার স্পিনে কাবু ডাচ ব্যাটাররা। পরে লাহিরু কুমারার বোলিং তোপে 44 রানে অল আউট হয় পিটার সিলারের দল। এটি টি-20 বিশ্বকাপের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বনিম্ন 39 রানের রেকর্ড ছিল নেদারল্যান্ডসের। কুশাল পেরেরার ঝোড়ো ব্যাটিংয়ে 45 রানের ছোট টার্গেট 77 বল আগেই টপকে যায় লঙ্কানরা। সফলভাবে টি-20 বিশ্বকাপের প্রথম রাউন্ড আয়োজন করে প্রশংসা পাচ্ছে ওমান ক্রিকেট বোর্ড। আইসিসি ও বিসিসিআই থেকে এসেছে অভিনন্দনের বার্তা। বাংলাদেশের ম্যাচ চলাকালে বিসিবি সভাপতির সাথে আলোচনা হয়েছে ওমান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান পঙ্কজ খিমজির। পরস্পর সহযোগিতার আশ্বাস পেয়েছেন এই কর্তা। আশা করছেন বাংলাদেশ অথবা বয়স ভিত্তিক দল খেলতে যাবে ওমানে। ওমানে ক্রিকেটের শুরুটা তার বাবার হাত ধরে। যখন সঠিক পথ ধরে হাঁটতে শুরু করেছে ক্রিকেট, তখন ও পারে চলে গেছেন কানাকসি খিমজি। বাবার স্বপ্ন পূরণে ক্রিকেটের দায়িত্ব নিয়েছেন পঙ্কজ খিমজি। ক্রিকেটারদের সাথে এভাবে মিশে যাওয়া বুঝিয়ে দেয় কতটা ভালোবাসেন খেলাটাকে। স্বপ্ন দেখেন ওমান ক্রিকেটকে আরো উপরে তোলার। বিশ্বকাপের মতো বড় আসর আয়োজন সে পালে হাওয়া দিচ্ছে। মাত্র 91 দিন আগে বিশ্বকাপ আয়োজনের খবর পেয়েছিলেন। আর যেভাবে প্রথম পর্বের ম্যাচগুলো শেষ করেছে, তাতে আইসিসি, ভারতীয় ক্রিকেট বোর্ড ও বিসিবির কাছ থেকে প্রশংসা পাচ্ছেন ওমান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান। 91 দিন আগে জানতে পেরেছিলাম যে আমরা প্রথম পর্ব আয়োজন করতে যাচ্ছি। শুরুর দিকে আমাদের যা করার করেছি। আইসিসি, বিসিসিআই সবাই খুশি। সৌরভ আমাকে কল দিয়ে অভিনন্দন জানিয়েছে, প্রশংসা করেছে। খেলা চলাকালে বিসিবি সভাপতির সাথে সময় কাটিয়েছেন পঙ্কজ। ক্রিকেট উন্নতির দীক্ষা নিয়েছেন। বাংলাদেশের বয়সভিত্তিক ওই দলকে আমন্ত্রণ জানিয়েছেন ওমানে খেলার। ঢাকা ও চট্টগ্রামের ভেন্যুতে ওমান দলকে খেলানোর ইচ্ছার কথাও জানিয়েছেন। বাংলাদেশে অনেক দল আছে বয়সভিত্তিক। এ দল আমাদের দলও ভালো। ওরা এসে আমাদের জাতীয় দল এ দলের সাথে খেলতে পারে। আমারও ইচ্ছা আছে ওমান দলকে ঢাকা ও চট্টগ্রামে খেলানো। বাবার হাত ধরে গড়া একমাত্র স্টেডিয়ামটি ওমান ক্রিকেটের ঐতিহ্য ধারণ করে চলেছে। বড় সাফল্য অর্জনে দরকার অবকাঠামোর আরো উন্নতি। ওমান ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ এই কর্তা সবকিছুই করতে চান বড় সাফল্যের জন্য। মাজারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মাসকাট, ওমান। এই ছিল সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।